হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গল্পের ঘর ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রাবণী। প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। দু মাস হলো তৃষা প্রেগনেন্ট। অদ্ভুত বিষয় হলো তৃষা অনুভব করতেই পারেনি যে সে প্রেগনেন্ট। আরিয়ানের টেবিলের নিচে লুকিয়ে রাখা একটা প্রেগনেন্সির মেডিকেল রিপোর্ট দেখে সে জানতে পারে সেই রিপোর্টের নামও ভালোভাবে কেটে দেওয়া হয়েছে। তৃষা বুঝতে পারছে না বাচ্চা কি তৃষার পেটে বেড়ে উঠছে নাকি তার হাজব্যান্ডের। তৃষা মনে মনে ভাবতে থাকে হয়তো আরিয়ান তাকে সারপ্রাইজ দিতে চাইছে। তৃষা যখন এইসব ভাবছে তখনই আরিয়ানের ফোন বাজতে শুরু করে। তৃষা ফোনের দিকে চেয়ে দেখে নাম্বারটা কারোর নামে সেভ করা নেই। তাই সে ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসতেই তৃষা চুপ হয়ে যায়। হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? তুমি কি এখনো রাগ করে থাকবে আমার উপরে? দেখো, আমি প্রেগনেন্ট। তুমি যদি এখন এমন করো তাহলে আমি মুখ কিভাবে দেখাবো এই সমাজে? আমি জানি না এইসব কি করে হয়ে গেল। কথা বলছো না কেন তুমি? প্লিজ কথা বলো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। মেয়েটা এইসব কথা বলে ফোনটা কেটে দিয়ে একটা মেসেজ করে। মেসেজে লেখা ছিল, আমরা আজকে রাতে বিয়ে করে নেব, না হলে আমি আর এই সমাজে মুখ দেখাতে পারবো না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমি চাই না কেউ আমাদের সন্তানকে খারাপ চোখে দেখুক। আমি এই সন্তানকে দুনিয়ার আলো দেখাতে চাই। আমি তোমার জন্য রাতে অপেক্ষা করে থাকবো, তোমার পছন্দের সব রান্না করে রাখবো। প্লিজ এসো তুমি, আমি তোমার অপেক্ষায় থাকবো। আই লাভ ইউ। তৃষা মেসেজটি দেখে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারেনি। তৃষা এখন বুঝতে পারে টেবিলের ভেতরে লুকিয়ে রাখা সেই মেডিকেল রিপোর্টটা আসলে তৃষার না, এই মেয়েটার ছিল। তৃষা ফোন তার আগের জায়গায় রেখে চুপ হয়ে বসে থাকে খাটের এক কোণে, আর সে কান্না করতে শুরু করে। আরিয়ান তখন ওয়াশরুমের ভেতরে ছিল। কিছুক্ষণ পরে আরিয়ান ওয়াশরুমের ভেতর থেকে বেরিয়ে এসে দেখে তৃষা চুপচাপ হয়ে বসে আছে। আরিয়ান গিয়ে তৃষার পাশে বসে তৃষাকে জড়িয়ে ধরে তৃষা আরিয়ানের হাত সরিয়ে দেয়। কি হয়েছে তৃষা? এমন মুখ কালো করে বসে আছো কেন? আরিয়ান প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। তৃষার কথা শুনে আরিয়ান একটু অবাক হলো। হঠাৎ করে কি হলো তৃষার? একটু আগেই তো হাসি খুশি ছিল। তৃষা, মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। আমি বলছি আমি একা থাকতে চাই। আরিয়ান আর কোনো কথা না বলে উঠে চলে গেল। তৃষা আরিয়ানকে কোনো কথাই বলল না। তার আসল কারণ হলো তৃষা দেখতে চায় আরিয়ান রাতে বাসা থেকে বের হয়ে যায় কিনা। আর সে ভেতরে ভেতরে কান্নায় ভেঙে পড়ে, কারণ তৃষা আরিয়ানকে অনেক বেশি ভালোবাসে। আর আরিয়ান তাকে ঠকালো। তার ভালোবাসার কোনো মূল্য নেই আরিয়ানের কাছে, নাকি তার ভালোবাসার কোনো কমতি ছিল যার জন্য আরিয়ান অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। তৃষা তখনও নিজের রুমের এক পাশে বসে রইল। আরিয়ান তৃষার পাশে এসে বলল, তৃষা, আমি একটু বাইরে যাব। আসলে আজকে আমার একটা ফ্রেন্ড পার্টি দিচ্ছে, তো সেখানে আমাকে ইনভাইট করেছে। আমার রাতে আসতে দেরি হবে। তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে কিন্তু। তৃষার মনে সন্দেহ আরও বাড়তে থাকে। তাহলে আরিয়ান মেয়েটার কাছে আবার যাচ্ছে, তাও আমাকে মিথ্যে কথা বলে। আরিয়ান, তুমি তো আগে কখনো মিথ্যা কথা বলতে না, ইদানিং তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। আরিয়ান একটা মুচকি হাসি দিয়ে বলল, তৃষা, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? আর আজ তুমি হঠাৎ করে এ কথা কেন বললে? আরিয়ান, মেয়েটাকে আর মেয়েটার সাথে তোমার কতদিনের সম্পর্ক? আরিয়ান অবাক হয়ে বলল, মেয়ে মানে? কোন মেয়ের কথা বলছো তুমি? যে মেয়ের সাথে দেখা করতে চাস। আরে, আমি কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি না। আমি তো আমার ফ্রেন্ড হেলালের বাসায় যাচ্ছি। বিশ্বাস না হলে তুমি ফোন দিতে পারো। থাক আরিয়ান, অনেক হয়েছে। অনেকক্ষণ আমি তোমার এসব মিথ্যা কথা সহ্য করেছি, আর না। আমাকে তোমার ভালো লাগে না সেটা তুমি আমাকে বললেই হতো,
তুমি কেন আমার সাথে এমন করলে? আমি তোমার কি ক্ষতি করেছি? তিশা, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার ক্ষতি কেন করব? এই কথা বলে আরিয়ান তৃষার গাল স্পর্শ করে। তৃষা এক ঝাপটায় আরিয়ানের হাত সরিয়ে দেয়। আমাকে তোমার এই নোংরা হাতে স্পর্শ করবে না। তুমি আমাকে ভালোবাসো না, তাই না? এই তোমার ভালোবাসা? অন্য মেয়েদের সাথে রাত কাটানো তোমার ভালোবাসা আরিয়ান? তিশা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এসবের মানে কি? ও, তুমি মানে খুঁজতেছো? ওয়েট, দিচ্ছি। তৃষা এবার লুকিয়ে রাখা সেই মেডিকেল রিপোর্টটা আরিয়ানের দিকে ছুঁড়ে মেরে বলতে থাকে, এই মেডিকেল রিপোর্ট কার আরিয়ান? এখানে কারোর নাম কেন লেখা নেই? নাকি আমি জেনে ফেলবো বলে তুমি নামটাই কেটে দিলে? তিশা, এটা আমার বন্ধু রায়হানের স্ত্রীর প্রেগনেন্সির রিপোর্ট। ও আমার কাছে এটা রাখতে দিয়েছে। বলেছে এটার ব্যাপারে কেউ যেন জানতে না পারে, তাই আমি এটা লুকিয়ে রেখেছি। খুব সুন্দরভাবে তুমি মিথ্যা কথা বলতে পারো। তোমার ফোনটা একটু আমাকে দাও। আরিয়ান কোনো কিছু না ভেবে তৃষার হাতে ফোন দিয়ে দিল। তৃষা সেই মেসেজ বের করে আরিয়ানকে দিল। আরিয়ান মেসেজটি দেখে যেন আকাশ থেকে পড়ল। আরিয়ান নিজেও কিছু বুঝতে পারছে না এই মেসেজের মানে। আরিয়ান এবার বুঝতে পারে তৃষা কেন এমন করছে। আরিয়ান, তোমাকে আমার আর কিছু বলার নেই। এই কথা বলেই তৃষা কান্না করতে করতে অন্য রুমে চলে গেল। আরিয়ান মেসেজটি দেখে কিছুই বুঝতে পারছে না এই মেসেজ তাকে কে দিল। আরিয়ান এবার তাড়াতাড়ি করে সেই নাম্বারে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে। কি করবে বুঝতে পারছে না। আরিয়ান আবারও তৃষার কাছে দৌড়ে চলে গেল। তিশা, আমি জানি না কে এই মেসেজ দিয়েছে। নাম্বার অফ দেখাচ্ছে এখন। আরিয়ান, অনেক হইছে তোমার এসব নাটক। আমি আর এসব নিতে পারছি না। তিশা, আমার উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? এই চিনলে তুমি আমাকে? আমাদের এতদিনের ভালোবাসা, আর তুমি আমাকে এই চিনলে? আজ নিজের চোখে আর নিজের কানে না শুনলে তো এতদিন ভুলের মধ্যেই থাকতে হতো। আজ আমি তোমার ফোন রিসিভ না করলে তো তোমার এমন চরিত্র আমি ধরতেই পারতাম না। আরিয়ান, তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে নিজের উপরে। তুমি আমার সামনে থেকে চলে যাও প্লিজ। আরিয়ান কি করবে কিছুই বুঝতে পারছে না। সে কিভাবে তৃষাকে বিশ্বাস করাবে যে এইসব আসলে সত্যি না। আরিয়ান এবার ব্যালকনিতে চলে যায়। অন্যদিকে আরিয়ান চলে যাওয়ার পরে তৃষা অঝরে কান্না করতে থাকে। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে মন খারাপ করে। হঠাৎ করে আরিয়ানের ফোন বেজে ওঠে। সে সাথে সাথে পকেট থেকে ফোন বের করে দেখে হেলান ফোন দিয়েছে। আরিয়ান ফোন রিসিভ করলো। আরিয়ান, তুই কখন আসবি? আমরা তো তোর জন্য অপেক্ষা করে আছি। আমি যেতে পারবো না। তোরা পার্টি শুরু করে দে। আসলে আমার ভালো লাগছে না এখন। কি হয়েছে তোর? কিছু হয়নি। তুই তো সন্ধ্যা বললি আসবি, তাহলে হঠাৎ করে আবার আসবি না কেন বলছিস? মানুষের কি মুড পরিবর্তন হয় না? আমার ভালো লাগছে না, তাই আমি যাব না। এই কথা বলে আরিয়ান ফোনটা কেটে দিল। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। আরিয়ান খাবার নিয়ে তৃষার কাছে চলে গেল। তিশা, খাবারটা খেয়ে নাও। আমি একা থাকতে চাই আরিয়ান, আর আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তিশা, তুমি কেন এত পাগলামি করছো? আমি তো বলছি এসব আমি আসলেই জানি না। এই নাম্বারটা কার আমি সেটাও জানি না। প্লিজ খাবারটা খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না। এমন করলে শরীর খারাপ করবে তোমার। বোঝার চেষ্টা করো। আমাকে নিয়ে তোমার চিন্তা হয়? আর কত অভিনয় করবে তুমি আমার সাথে? অনেক তো হইছে আরিয়ান। তিশা, আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না। তুমি এই রুম থেকে বেরিয়ে যাও। আমি এখানে একা থাকতে চাই। না হলে আমি কিন্তু নিজের সাথে খারাপ কিছু করে ফেলবো। আরিয়ান মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে চলে আসে। এবার সে আবারও ব্যালকনিতে গিয়ে চেয়ারের ওপরে গিয়ে বসে থাকে। ঠান্ডা বাতাসে আরিয়ানের চোখের ঘুম নেমে আসে, আর আরিয়ান সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আগে তৃষার রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে সব কিছু ঠিকঠাকভাবেই আছে, শুধু তৃষা নাই। আরিয়ান এবার ওয়াশরুমের ভিতরে গিয়ে তৃষাকে খুঁজতে থাকে, কিন্তু সে তৃষাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আরিয়ান আবারও নিজের রুমে চলে আসে। রুমের ভেতরে আসতেই আরিয়ানের চোখ পড়ে টেবিলের ওপরে। সেখানে একটা চিরকুট দেখতে পায়, আর সে ধীরে ধীরে চিরকুটটির দিকে এগিয়ে যায়। টেবিলের ওপরে একটা চিরকুট দেখে আরিয়ান চিরকুটের কাছে চলে গেল, আর সে চিরকুটটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। চিরকুটে লেখা ছিল, আরিয়ান,
আমি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এইভাবে ঠকাবে। আমি তো এক কথায় তোমার হাত ধরে আমার বাড়ি ছেড়ে দিয়েছি। তাহলে তুমি কিভাবে আমার সাথে এমনটা করতে পারলে? আমার মধ্যে কি এমন কমতি ছিল যে তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেলে? আরিয়ান, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার ভালোবাসার এই দাম দেবে আমি কখনো ভাবতে পারিনি। আমি তোমাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেব, তারপর তোমার যা ইচ্ছে করবে। আমি আর তোমাকে কিচ্ছু বলতে যাব না। তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে। এরপর হয়তো আর কাউকে কোনো দিন বিশ্বাস করতে পারবো না। তোমার বাচ্চার দরকার ছিল আমাকে বলতে। আমি তো তোমাকে আরও আগে বলেছি বাচ্চা নেওয়ার কথা, তুমি তো বারবার আমাকে না করতে। তাহলে কেন তুমি এমন করলে? আমি আর কিছু লিখতে পারছি না। ভালো থেকো আরিয়ান। সময় মতো আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, তুমি সিগনেচার করে দিও। আমি চলে গেলাম তোমার বাসা ছেড়ে। আমার খোঁজ নিতে হবে না তোমার। ভালো থেকো। চিরকুটটা পড়ে আরিয়ানের চোখের পানি টলমল করে পড়তে শুরু করে। কোনো দোষ না করেই আরিয়ান আজ তৃষার চোখে অপরাধী। আরিয়ান আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে উদ্দেশ্যে তৃষার বাসা। আরিয়ান খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে তৃষার বাসার সামনে চলে গেল। আরিয়ান গাড়ি থেকে নেমে দরজার কলিং বেল বাজাতে শুরু করে। ভেতর থেকে কলিং বেলের শব্দ শুনে তৃষার আম্মু রাহেলা বেগম দরজা খুলে। দরজা খুলতেই আরিয়ান ভেতরে চলে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো আলিয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাবা, তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? তিশা সকাল সকাল চলে আসছে, ও কোনো কথাও বললো না, শুধুই কান্না করছিল। তৃষা এখন কোথায় মা? তিশা তো দরজা বন্ধ করে রুমের ভিতরে বসে আছে। ঠিক আছে। এই কথা বলে আরিয়ান তৃষার রুমের দিকে চলে গেল। রাহেলা বেগম এবার দরজা বন্ধ করছে। এমন সময় তার হাজবেন্ড দিদার সাহেব এসে বলল, কে এলো এত সকালে? আরে আর বলো না, সকালে তিশা আসছে আর এখন জামাই আসছে, মনে হয় ওদের মধ্যে ঝগড়া হয়েছে। সমস্যা নাই, আবার ঠিক হয়ে যাবে। এই বয়সে ঝগড়া হতেই পারে। আসলে ব্যাপারটা কেমন যেন লাগছে। আরে দূর, তেমন কিছু না। তুমি গিয়ে সবার জন্য রাস্তা রেডি করে নাও, আমি দেখতেছি। অন্যদিকে আরিয়ান তৃষার রুমের সামনে গিয়ে দরজার মধ্যে টোকা দিতে থাকে। ভেতর থেকে তৃষা বলে ওঠে, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। তৃষা প্লিজ দরজা খোলো, আমি আরিয়ান। আরিয়ানের কণ্ঠ শুনে তৃষা বলল, তুমি এখানে কেন আসলে? তুমি চলে যাও এখান থেকে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। প্লিজ তৃষা, তুমি একটু দরজাটা খোলো। এমন সময় দিদার সাহেব চলে আসে। উনি এসে দেখে আরিয়ান এখনো বাইরে দাঁড়িয়ে আছে। তৃষা এখনো দরজা খোলেনি। কি ব্যাপার, তিশা এখনো দরজা খুলেনি? না বাবা, আমি কখন থেকেই ডাকছি, কিন্তু তৃষা দরজা খুলছে না। এই মেয়েটা হয়েছে তার মায়ের মতো। ওর মাও এভাবে আমাকে বাইরে বের করে দরজা আটকিয়ে রাখে। দাঁড়াও দেখি আমি কিছু করতে পারি কি না। আরিয়ান কিছু না বলে দরজার সামনে থেকে সরে গিয়ে দিদার সাহেবকে জায়গা করে দিল। তিশা মা, দরজা খুলে দে, জামাই কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? তৃষা ভেতর থেকে বলল, বাবা, তুমি ওকে চলে যেতে বলো। আমি ওর মুখ দেখতে চাই না। দরজা খোল তুই আগে, আর আমাকে সব কিছু খুলে বল, দেখি আমি কিছু করতে পারি কি না। তৃষা আর কোনো কথা বলল না। এবার দিদার সাহেব আরিয়ানকে নিয়ে চলে আসলো। এবার জামাই শ্বশুর দুজনেই সোফায় বসে। আচ্ছা আরিয়ান, কি নিয়ে ঝগড়া হয়েছে আমাকে একটু বলবে? তিশা তো এত রাগ কখনো করেনি, আজ কেন এমন করছে? আসলে বাবা, তৃষা আমাকে ভুল বুঝেছে। কেন, কি হয়েছে? এবার আরিয়ান সব ঘটনা দিদার সাহেবের কাছে বলল। সব শুনে দিদার সাহেবও চুপ হয়ে গেল। বিশ্বাস করেন বাবা, আমি কিছুই জানি না। আর কে এ মেসেজ আর কল দিয়েছে আমি সেটাও জানি না। নাম্বারটা এখনও বন্ধ। আমি কিভাবে তৃষাকে বিশ্বাস করাবো যে আমি কিছুই জানি না। আরিয়ান দিদার সাহেবের সামনে কান্না করতে শুরু করে। দিদার সাহেব বুঝতে পারে যে এখানে কিছু একটা মিস্টেক আছে। আরিয়ানের কান্না মাখা মুখ দেখে উনি শিওর হয়ে যান আরিয়ান মিথ্যে বলছে না। আরিয়ান, আমি বুঝতে পারছি কেউ হয়তো তোমাদের সম্পর্কটা ভেঙে দিতে যাচ্ছে, সেজন্য কেউ তোমাদের পিছু নিয়েছে। কিন্তু বাবা, কে করবে এমন? সেটাই খুঁজে বের করতে হবে। এমন সময় তৃষা সবার সামনে চলে আসে।
তৃষা তার বাবার কাছে এসে বলল, বাবা, তুমি একটা উকিল ঠিক করে দাও আমাকে। উকিল দিয়ে কি করবি তুই? আমি আর ওর সাথে সংসার করতে চাই না। আরিয়ান সাথে সাথে তৃষার কাছে চলে গেল। তিশা, আমি জানি আমাকে ভুল বোঝার যথেষ্ট কারণ আছে, কিন্তু বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না। থাক আরিয়ান, আর নয়। অনেক বোকা বানিয়েছো তুমি আমাকে। দিদার সাহেব বলল, দেখ মা, আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটে যায় যা আসলে বাস্তব নয়। বাবা, আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি একটা উকিল ঠিক করে নিয়ে আসো। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। তুই এখন শান্ত হ মা। রাগের মাথায় কোনো ডিসিশন নেওয়া ঠিক না। সংসারটা তোর, তাই বলছি ভেবেচিন্তে দেখ। আমি ভেবেই ডিসিশন নিয়েছি তুমি একটা উকিল ঠিক করে দেবে, ব্যাস। এই কথা বলে তৃষা ওপরে চলে গেল। আরিয়ান সেখানেই দাঁড়িয়ে রইল আর তার চোখের পানি টলমল করতে থাকে। আরিয়ান, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি তাহলে আজ আসি। আসি মানে কি? তুমি কোথায় যাবে এখন? আমি আমার বাসায় চলে যাচ্ছি। এখানে আমার থাকা ঠিক হবে না। নাস্তা তো করে যাও। আমার গলা দিয়ে খাবার নামবে না বাবা। আমি আসি, ভালো থাকবেন আর তিশার খেয়াল রাখবেন একটু। এই কথা বলে আরিয়ান তার নিজের বাসায় চলে গেল। বাসায় গিয়ে মন খারাপ করে বসে থাকে সে। অন্যদিকে দিদার সাহেব তার স্ত্রীর কাছে সব কিছু খুলে বলল। উনি এবার তৃষার কাছে চলে গেল। তিশা, দরজা খুল মা। তৃষা দরজা খুলে দিয়ে বলল, কিছু বলবে আম্মু? রুমে একা বসে আছিস কেন? মারে, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। চিন্তা করিস না, দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার মতো কিছু নেই মা, সব শেষ হয়ে গেছে। আরিয়ান আমাকে ঠকিয়েছে মা। তৃষার আম্মু তার চোখের পানি মুছে দেয়। তৃষা তার মায়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায়। তৃষার আম্মু চিৎকার দিয়ে তার হাজবেন্ডকে ডাকতে থাকে। দিদার সাহেব ভেতরে এসে দেখে তৃষা ফ্লোরের ওপরে পড়ে আছে। তিশা মা, কি হয়েছে তোর? চোখ খুল মা। দিদার সাহেব এবার তাড়াতাড়ি করে তৃষাকে খাটের ওপরে শুইয়ে দেয়। তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে কল করুন। আমার মেয়েটার কি হয়ে গেল? দিদার সাহেব তাদের পরিচিত একজন ডক্টরকে কল দিয়ে আসতে বলে। সবাই খুব চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে মেয়েটার কি হয়ে গেল? হঠাৎ করে তৃষার মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণটা কেউ বুঝতে পারছে না। এবার তাদের সেই ডক্টর কিছুক্ষণের মধ্যেই চলে আসে। ডক্টর এবার সব কিছুর পরীক্ষা করে ভালোভাবে ইতিমধ্যে তৃষাও ঠিক হয়ে যায়। তৃষা এখন শুয়ে আছে। ডক্টর সব পরীক্ষা করে একটা মুচকি হাসি দেয়। দিদার সাহেব বলল, ডাক্তার, আমার মেয়ে ঠিক আছে তো? হঠাৎ করে ওর কি হয়ে গেল? আরে দিদার সাহেব, ভয় পাওয়ার কিছু নাই। আপনি নানা হতে চলছেন, মিষ্টি খাওয়ান। কথাটা শুনেই দিদার সাহেব আর তার স্ত্রী অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু তৃষা মোটেও খুশি হয় না, কারণ তৃষা চায় না আরিয়ানের সন্তানকে সে দুনিয়ার আলো দেখাতে। কিছুক্ষণ পরে ডক্টর চলে গেল। দিদার সাহেব বলল, তিশা, আজকে আমি অনেক খুশি। তুই আজকে যা চাবি তাই পাবি। বল মা, তুই কি চাস? দিবে তুমি যা চাইবো? হ্যাঁ। তাহলে তুমি যত তাড়াতাড়ি পারো আমার জন্য একটা উকিল ঠিক করো। আমি আরিয়ানকে ডিভোর্স দিতে চাই। তৃষার কথা শুনে দিদার সাহেবের মুখের হাসি সাথে সাথে হারিয়ে গেল। উনি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। এবার তৃষার আম্মু বলল, তুই কাজটা ঠিক করিসনি তিশা। দেখ মা, একটা সংসার ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু গড়ে তোলা অনেক কঠিন। আমি তোকে মা হয়ে বলছি, যে কোনো কিছু করার আগে ভেবে করবি। আমি গেলাম। এই কথা বলে চলে গেল। তৃষা কিছুক্ষণ খাটের ওপরে বসে কান্না করতে থাকে। তৃষা যখন নিজেকে শান্ত করতে চায় তখনই তার সেই অজানা ফোন কল আর অজানা মেসেজের কথা মনে পড়ে যায়। তৃষা অনেক ভেবে সিদ্ধান্ত নেয় এই বাচ্চা সে নষ্ট করে দেবে। যেমন ভাবনা তেমন কাজ। তৃষা এবার তাদের সেই ডক্টরকে ফোন করে। হ্যালো তিশা মা, কেমন আছো এখন তুমি? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমি ভালো আছি। আঙ্কেল, আপনাকে আমি একটা দরকারি কল দিলাম। বলো মা, কি বলবে তুমি? আঙ্কেল, আমি আপনাকে যেটা বলবো এই কথা আপনি কাউকে বলতে পারবেন না। এটা শুধু আপনার আর আমার মধ্যেই থাকবে। আচ্ছা ঠিক আছে, বলো। আঙ্কেল, আমি আমার এই বাচ্চা নষ্ট করে ফেলতে চাই। প্লিজ বলুন এর জন্য আমাকে কী করতে হবে? তৃষার কথা শুনে ডক্টর অবাক হয়ে গেল।
তিশা, তুমি এসব কি বলছো? তুমি বাচ্চা নষ্ট করতে কেন চাইছো? আঙ্কেল, আমি আপনাকে সব কিছুই বলবো। প্লিজ আপনি আমাকে আগে বলেন আমাকে কি করতে হবে। আমি এখন ফোন রাখছি, তোমার সাথে পরে কথা বলবো। আর তুমি আরেকবার ভেবে নাও। এই কথা বলে ফোন কেটে দিল ডক্টর। তৃষা ফোন রেখে দেয়। তৃষার বাবা দরজার পাশে দাঁড়িয়ে তৃষার সব কথা শুনতে পায়। উনি আর তৃষার রুমে না গিয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে আরিয়ানকে ফোন দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরিয়ান, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তুমি বাবা হতে চলেছ। দিদার সাহেবের মুখে কথাটা শুনে আরিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। দিদার সাহেব আবারও বলল, কিন্তু বাবা আরিয়ান, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে বাবা? তিশা ঠিক আছে তো? তিশা ঠিক আছে, কিন্তু কেউ বাচ্চাটা নষ্ট করে দিতে যাচ্ছে। কি বলছেন এসব বাবা? আমি এক্ষুনি আসছি। এই কথা বলে আরিয়ান ফোনটা কেটে দিয়ে আর দেরি করলো না। সে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আরিয়ান তৃষাদের বাড়িতে পৌঁছে যায়। আরিয়ান সোজা তৃষার রুমে চলে গেল। গিয়ে দেখে তৃষা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, বাহিরের দিকে তাকিয়ে। আরিয়ান পেছন থেকে তৃষাকে জড়িয়ে ধরে। তৃষা নিজেকে আরিয়ানের থেকে সরিয়ে নেয়। আরিয়ান অনেক খুশি হয়ে বলল, তিশা, আজ আমি সত্যিই অনেক খুশি। কেন? আপনি তো এর আগে অনেক খুশি হয়েছেন। তিশা, এসব বাদ দাও প্লিজ। তুমি আমার সাথে বাসায় চলো। আমি তোমার সব সময় পাশে থাকবো। আমি তোমার খেয়াল রাখবো। এসব করতে হবে না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আর হ্যাঁ, আপনার সন্তান আমি এই দুনিয়ায় আনতে চাই না। আমি এই সন্তান নষ্ট করে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তিশা? আমি আর পারছি না এসব নিতে। আমি তোমাকে অনেক বেশি মিস করি। আমি মিস করি তোমার ভালোবাসা। আমি মিস করি তোমার কেয়ার। তিশা, আমি আর পারছি না। অনেক তো হলো, এবার প্লিজ বাসায় চলো। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। অনেক দেরি হয়ে গেছে। এখনও কোনো কিছু দেরি হয়নি। তোমার গর্ভে আমার সন্তান বেড়ে উঠছে। আমরা দুজন মিলে ওর খেয়াল রাখবো। আরিয়ান, একটু আগে কি বলছিলাম আমি? এই বাচ্চা আমি চাই না। তিশা প্লিজ, এমনটা করো না। এ বাচ্চা কী দোষ করেছে? আমি কোনো দোষ না করেও আজ দোষী। আমার বাচ্চা তো কোনো দোষ করেনি। আরিয়ান, তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি তোমাকে আর নিতে পারছি না। লাস্ট একটা কথা বলবো তোমাকে আমি। প্লিজ, আমার বাচ্চার কোনো ক্ষতি তুমি করো না। শাস্তি তুমি আমাকে দাও। আমি মাথা পেতে নিতে রাজি। আমি আমার সন্তানকে হারাতে চাই না তিশা। আমার এই অনুরোধটা রাখবে প্লিজ। আর কিছুই চাই না আমি। এই কথা বলে আরিয়ান নিজের চোখের পানি মুছে বাইরে চলে আসে। আর সে তার নিজের বাসায় চলে গেল। বাসায় আসার সাথে সাথে আরিয়ানের বন্ধু হেলাল ফোন করে আরিয়ান ফোন রিসিভ করে। কিরে, তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না, তুই কোথায়? আমি বাসায় আছি। তোর কি কিছু হয়েছে? গলা এমন শোনাচ্ছে কেন? অনেক কিছুই হয়ে গেছে। কি হয়েছে বল আমাকে। ফোনে এত কথা বলা সম্ভব না। তুই আমার বাসায় আয়। হেলাল ফোন কেটে দিয়ে কিছুক্ষণের মধ্যেই আরিয়ানের বাসায় চলে আসে। আরিয়ান, কি হয়েছে আমাকে বল তুই। আরিয়ান এবার সব কিছু হেলানকে বলল। হেলান অনেকটা অবাক হয়ে গেল। আরিয়ান, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বললি না? আসলে আমার কোনো কিছুই মাথায় আসছে না। কি করব আমি? আর যে নাম্বার থেকে এসব মেসেজ আর কল এসেছে সে নাম্বারটাও এখনও অফ। কি করব কিছুই বুঝতে পারছি না দোস্ত। আমি একবার ভাবির সাথে কথা বলতে চাই। আমি জানি তুই কেমন ছেলে। আমি চাই না তোর সাথে খারাপ কিছু হয়ে যাক। আমার একটাই কষ্ট, তিশা আমাকে ভুল বুঝলো। আমাদের এতদিনের ভালোবাসা ও আমাকে এই চিনলো। আরিয়ান, আমি মনে করি ভাবি তার জায়গা থেকে রাগ অভিমান করার যথেষ্ট কারণ আছে। তোকেও সব খুলে আগে এটা বের করতে হবে কে এই মেসেজ কল দিয়েছে। কিন্তু কিভাবে বের করব? নাম্বার অফ। আচ্ছা, আমি ভাবির সাথে কথা বলবো কার। তুই আর চিন্তা করিস না আরিয়ান, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। দুজন আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। হেলাল আরিয়ান নিজের রুমে বসে ভাবতে থাকে কি করবে সে এখন। তখনই দরজার কলিং বেল বেজে ওঠে। দরজার কলিং বেলের শব্দ শুনে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলে দেখে আরিয়ানের বন্ধু রাইহান দাঁড়িয়ে আছে। ভিতরে আয়। আরিয়ান, তোর কি কিছু হয়েছে নাকি? তোর মুখ এমন দেখাচ্ছে কেন? দোস্ত, অনেক কিছুই হয়ে গেছে।
আমার সংসার ভেঙে যাচ্ছে। তৃষা আমাকে ভুল বুঝতেছে। মানে কি জন্য, কি হয়েছে? এবার আরিয়ান রায়হানের কাছে সব কিছু খুলে বলল। রায়হান হতবাক হয়ে গেল আরিয়ানের কথা শুনে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মাঝে একটা কথা বলে রাখি, আরিয়ান এখনও রায়হানের কাছে সেই প্রেগনেন্সির মেডিকেল রিপোর্টের কথা এখনও বলেনি। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে রায়হানকে বলল, তুই কি মেডিকেল রিপোর্ট নিতে এসেছিস? কিসের মেডিকেল রিপোর্ট? তুই যে আমাকে একটা প্রেগনেন্সির মেডিকেল রিপোর্ট দিয়ে গেলি, সেটা কি ভুলে গেলি নাকি? ও, ওটা তো আমাকে হেলাল দিয়েছে, বলেছে তোর কাছে যেন এইটা দিয়ে রাখি আর ওর কথা যেন না বলি। কিন্তু কেন? হেলাল তো আমার কাছে নিজেই দিয়ে যেতে পারতো, তোর কাছে কেন দিয়ে গেল? আমি তো জানি না, বলল ওর কি জরুরি কাজ ছিল। রায়হানের কথা শুনে আরিয়ানের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, কিছু মাথায় ঢুকছে না। আরিয়ান, তুই একটা কাজ করতে পারিস, এই নাম্বার কার তাকে খুঁজে বের করতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। কিন্তু কিভাবে? তুই আমাকে নাম্বারটা দে, আমার একটা বন্ধু সিম অফিসে কাজ করে আর ও আমাদের সব ডিটেলস বলে দিতে পারবে। এই সিম কার নামে রেজিস্ট্রেশন করা সেটাও জানা যাবে। ঠিক আছে, তুই তাহলে একটু দেখ। আরিয়ান এবার নাম্বারটা দিয়ে দিল। রায়হান তার ফ্রেন্ডকে ফোন দিয়ে সব কিছুই বলল। সে আরিয়ানদের সাহায্য করার জন্য রাজি হলো। অন্যদিকে হেলাল চলে গেল তৃষাদের বাসায়। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দিতেই তৃষার আম্মু এসে দরজা খুলে দিল। তৃষার আম্মু আগে থেকেই হেলালকে চেনে, কারণ তৃষার আম্মু জানে হেলাল তৃষা ও আরিয়ানের ফ্রেন্ড। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো বাবা, আমি ভালোই আছি। আন্টি, তিশা কোথায়? ওর সাথে আমার কিছু কথা ছিল। তিশা তো ওর রুমে সারাদিন চুপচাপ হয়ে বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, সারাক্ষণ রুমেই বসে থাকে। আচ্ছা আন্টি, আমি তিশার সাথে কথা বলে আসি। ঠিক আছে, যাও, আমি তোমাদের জন্য রাস্তা রেডি করে নিয়ে আসছি। হেলাল এবার তৃষার রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তৃষা মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। হেলাল গিয়ে তৃষার পাশে বসে। তিশা, তুই নিজের কি অবস্থা করলি? হেলালের কথা শুনে তৃষা হেলালের দিকে তাকিয়ে বলল, তুই কখন আসলি? এই তো মাত্র এলাম। আন্টি বলল তুই রুমে আছিস, তাই রুমে চলে এলাম। আগে বল, তোর এই অবস্থা কেন? শরীরের দিকে নজর আছে তোর? তৃষা কোনো কথা না বলে চুপচাপ বসে রইল মাথা নিচু করে। তিশা, তুই আমার সাথে ছাদে চল, ভালো লাগবে। আমার ইচ্ছে করছে না। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। তিশা, মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট, দেখবে সব আবার ঠিক হয়ে যাবে। আর কিছু ঠিক হওয়ার নেই। আচ্ছা, তুই এখন আমার সাথে চল। ভালো লাগছে না আমার। গেলে ভালো লাগবে। হেলাল এবার তৃষাকে রাজি করিয়ে ছাদে নিয়ে চলে গেল। এদিকে রায়হানের সেই বন্ধু এতক্ষণে সব ডিটেলস কালেকশন করে ফেলেছে। সে রায়হানের কাছে সব ডিটেলস মেসেজ করে পাঠিয়ে দেয়। ডিটেল দেখে আরিয়ান আর রায়হান অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই সিম রেজিস্ট্রেশন হয়েছে একটা মহিলার নামে, তাও সেই মহিলার বয়স হবে 70+, আর সিম রেজিস্ট্রেশন হয়েছে 2 মাস আগে। এই বয়সী একটা মানুষ কিভাবে এমন করতে পারে? রায়হান বলল, আরিয়ান, আমরা তো মহিলার ঠিকানাও পেয়ে গিয়েছি, এখন আর এসব চিন্তা করে লাভ নেই। চল আমরা মহিলার বাসায় চলে যাই, আর যে ঠিকানা দিয়েছে সেটা আমাদের এলাকা থেকে বেশি দূরেও না, পাশের এলাকায় তো। ঠিক আছে, চল, দেরি না করে আমরা এখনই চলে যাই, সময় বেশি নাই। তৃষা কখন কি করে বসে তার কোনো ঠিক নাই। এবার দুজনেই বেরিয়ে পড়ে। অন্যদিকে হেলাল তৃষাকে নিয়ে ছাদে চলে যায়। এখানে একটা কথা বলে রাখি, হেলাল আর তৃষা আগে থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। তৃষা কোনো কথা বলছে না। হেলাল তৃষাকে বলল, তিশা, তোকে মন খারাপ করে থাকলে ভালো দেখায় না। কি করবো আমি বলতে পারিস? আমার যতবার ওই মেসেজ কলের কথা মনে পড়ে ততবারই আমার অনেক কষ্ট হয়। আরিয়ান আমার সাথে এমন করবে আমি ভাবতেই পারিনি। তিশা, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু কি করবি বল? আরিয়ান না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুই আরিয়ানকে এইভাবে একা করে চলে আসবি? আমার কিছু করার ছিল না। আমার অনেক কষ্ট হয়। আরিয়ান যতক্ষণ আমার চোখের সামনে থাকে ততক্ষণ আমার কাছে বেশি খারাপ লাগে। আমি নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। আমি সরে গিয়েছি। তিশা, তুই এখন একা না, বুঝতে হবে তোর এখন আরিয়ানের সাথে থাকাটা জরুরি। আরিয়ানের সন্তান তোর পেটে বেড়ে উঠছে। আমি মনে করি এর একটা সমাধানের দরকার। শুধু শুধু দুইজনেই কষ্ট পাচ্ছিস। তুই আমার ফ্রেন্ড,
আরিয়ানও আমার ফ্রেন্ড, তোরা দুইজনেই আমার কাছে সমান। এইদিকে আরিয়ান কষ্ট পাচ্ছে আর এইদিকে তুই। এমন সময় তৃষার আম্মু দুজনের জন্য চা নিয়ে আসে। চা দিয়ে উনি আবারও চলে গেল। এবার দুজনেই মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে চা খাচ্ছে। এদিকে আরিয়ান ও রায়হান দুজনেই সেই মহিলার বাসায় চলে গেল। দরজার মধ্যে টোকা দিতেই একজন মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটার বয়স হবে 15 থেকে 16 বছরের মধ্যে। মেয়েটা ওদের দেখে বলল, কারা আপনারা? তুমি আমাদের চিনবে না, আমরা এখানে একটা দরকারে আসছি। কি দরকার বলুন? এটা কি নিশি বেগমের বাসা? হ্যাঁ, উনি আমার দাদি। কেন, কি হয়েছে? আসলে ওনার সাথে আমাদের একটু কথা বলা দরকার ছিল। উনি কি বাসায় আছে? দাদি তো খুব অসুস্থ। আচ্ছা, আপনারা ভেতরে আসুন। এবার তিনজনে চলে গেল সেই মহিলার রুমে। রুমে গিয়ে দেখে মহিলা ঘুমিয়ে আছে। মেয়েটা তার দাদিকে ডেকে ঘুম থেকে ওঠালো। দাদি, তোমার সাথে ওনারা দেখা করতে এসেছে। মহিলা আরিয়ানদের দিকে তাকিয়ে বলল, তোমাদের তো আমি চিনতে পারলাম না, কারা তোমরা বাবা? আপনি আমাকে চিনবেন না, আমি আরিয়ান আহমেদ, আর ও আমার বন্ধু। ও আচ্ছা, তোমরা আমার কাছে কেন আসলে? আপনি কি 2 মাস আগে একটা সিম কিনেছেন? হ্যাঁ। আপনার নাম্বার অফ কেন? আমার নাম্বার তো অন আছে, অফ হবে কেন? আমি একটু আগেও আমার ছেলের সাথে কথা বললাম। আরিয়ান এবার নাম্বার বের করে মহিলাকে দেখিয়ে বলল, এটা কি আপনার নাম্বার নাকি? এটা তো আমার নাম্বার না। মহিলার কথা শুনে আরিয়ান অবাক হয়ে গেল। কিন্তু এই নাম্বার তো আপনার নামে রেজিস্টার করা হয়েছে, আর এখন আপনি বলছেন এই নাম্বার আপনার না? সত্যি কথা বলছি বাবা, এই নাম্বার আমার না। কি হয়েছে এই নাম্বারে? আরিয়ান এবার মহিলাকে সব ঘটনা খুলে বলল। মহিলার কাছেও খারাপ লাগলো। আরিয়ান মহিলার সাথে কথা বলে বুঝতে পারে এটা এই মহিলার কাজ হতে পারে না। আচ্ছা আন্টি, আপনি কোন দোকান থেকে সিম রেজিস্ট্রেশন করেছেন? মহিলা আরিয়ানকে বলল দোকানের কথা। যে দোকানের কথা বলেছে সেই দোকানদার আরিয়ানের পরিচিত মহিলাকে নিয়ে সেই দোকানে চলে গেল। আরিয়ানের সন্দেহ হলেও হতে পারে দোকানদার এই মহিলার আইডি কার্ড নিয়ে 2টো সিম রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। এবার সবাই মিলে সেই দোকানে চলে গেল। এবার আরিয়ান ওই মহিলাকে সাথে নিয়ে চলে গেল সেই দোকানে। দোকানদার আগে থেকেই আরিয়ানের পরিচিত ছিল। কিছুক্ষণের মধ্যেই সবাই সেই দোকানে চলে আসে। অন্যদিকে হেলাল আর তিশা দাঁড়িয়ে কথা বলছে। তিশা, আমি তাহলে এখন আসি দোস্ত, খাওয়া দাওয়া ঠিকভাবে করিস, মন খারাপ করিস না। এই কথা বলে হেলাল চলে গেল। তৃষা কিছুক্ষণ পরে নিজের রুমে চলে আসে। ওইদিকে আরিয়ান দোকানে গিয়ে বলল, মাহফুজ ভাই, এই নাম্বারটা কি আপনি চিনেন? মাহফুজ নম্বরটা দেখে বলল, চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। কি হয়েছে আরিয়ান? ভাই, এই নাম্বার ওনার আইডি দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু উনি যেটা নিয়েছে সেটা এই নাম্বার না। আপনি কি ওনার আইডি দিয়ে 2টা সিম রেজিস্ট্রেশন করেছেন নাকি? তুমি আমাকে এটা বলো, কি হয়েছে? ভাই, এই সিম আমার জীবন শেষ করে দিচ্ছে, আমার সংসার ভেঙে যাচ্ছে। আরিয়ান, আসলে আমি এই সিম তো হেলালকে দিয়ে দিয়েছিলাম। হেলাল আমার কাছে এসে বলল ওর একটা সিম দরকার, খুব প্রয়োজন। তখন আমি ওকে বলছিলাম এনআইডি দেওয়ার জন্য, কিন্তু ও বলল অন্য কারো আইডি দিয়ে করে দিতে। তারপর আমি ওনারটা দিয়ে করেছিলাম। আরিয়ান বুঝতে পারে এই সব কিছুর পেছনে হেলালের হাত রয়েছে, কিন্তু তার মনে একটাই প্রশ্ন, হেলাল কেন এমন করবে? আরিয়ান কি করবে বুঝতে পারছে না। আরিয়ান এবার রায়হানকে নিয়ে বাসায় চলে গেল। আরিয়ান, আমি কিছুই বুঝতে পারছি না, হেলাল কি তাহলে এসব করছে? হেলাল কেন এসব করবে? আমিও সেটাই ভাবছি। হেলাল ওই দিন আমাকে ওর বাসায় ইনভাইট করেছে, আমি যেতে পারিনি। কিসের জন্য ইনভাইট করেছে? কই, আমাকে তো কিছুই বলেনি। আমাকে তো বলল সব ফ্রেন্ডরা আসবে, তোকে বলেনি? এবার সব ক্লিয়ার হয়ে গেল আরিয়ান। আসলে সব কিছুর পিছনে হেলালের হাত অবশ্যই আছে। আমরা সবাই তিশার বাসায় চল, আর সেইখানে হেলালকে ফোন দিয়ে আসতে বল, তারপর সব ওখানেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে, চল তাহলে। আরিয়ান হেলালকে ফোন দিয়ে তৃষাদের বাসায় চলে আসতে বলে, আর আরিয়ান আর রায়হান তৃষার বাসায় চলে গেল। তৃষা আরিয়ানকে দেখে বলল, তুমি আবার কেন এসেছো এখানে? তোমাকে কতবার বলবো, আর তোমাকে আমার সহ্য হচ্ছে না। আরিয়ান চুপ হয়ে আছে। রায়হান বলল, তিশা দেখো, আরিয়ানকে আমি নিয়ে আসছি, তুমি আরিয়ানকে ভুল বুঝতেছো। ভুল? ঠিক, আমি নিজের চোখে দেখেছি ভাইয়া।
আমি জানি সব কিছুই, তার জন্যই এখানে আসা। হেলালকে আসতে দাও, তারপর বাকি কথা হবে। এখানে সবাই চলে আসছে, শুধু হেলাল ছাড়া। সবাই হেলালের অপেক্ষায় আছে। কিছুক্ষণের মধ্যেই হেলালও চলে আসে। কি রে, কি হয়েছে? এত জরুরিভাবে ডাকলি কেন? আরিয়ান হেলালের সামনে গিয়ে বলল, হেলাল, আমি তোর কি ক্ষতি করেছি ভাই? কেন তুই আমার সাথে এমন করলি? আরিয়ানের কথা শুনে রায়হান বাদে বাকি সবাই হতবাক হয়ে গেছে। আরিয়ান, কি বলছিস এসব? আমি কি করলাম? তুই কি কিছুই জানিস না? কি জানবো আমি? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। এ নাম্বার কার? সত্যি করে বল। আমি কি করে বলবো কার? আমি জানি না এসব। তুই না আমার বন্ধু, কিভাবে পারলি আমার সংসার ভেঙে দিতে? আরিয়ান, কি বলছিস তুই? রায়হান বলল, হেলাল, তুই এবার সত্যিটা বল। আমরা সব জেনে গেছি। আর এই নাম্বারও তোর। তুই মাহবুজ ভাইয়ের দোকান থেকে এই সিম কিনেছিস। এখন আবার মিথ্যা কথা কেন বলছিস? আর এই প্রেগন্যান্সির মেডিকেল রিপোর্ট তো তুই আমার হাতে দিয়ে বললি আমি যেন এটা আমার কথা বলে আরিয়ানের কাছে দেই। এখন এবার আসল ঘটনা তুই আমাদের বল। বন্ধু হয়ে আরেকটা বন্ধুর সংসার ভাঙবি না। হেলালের কথা শুনে তৃষা অনেক বেশি অবাক হয়ে গেল। এইসব ছিল আমার মাস্টার প্ল্যান। আসলে সব কিছুই আমি করেছি। তৃষা হেলালের কাছে গিয়ে বলল, তুই আমারটা কেন করলি? কারণ আমি তোকে কলেজ লাইফ থেকে ভালোবাসতাম, কিন্তু তুই ভালোবাসতি আরিয়ানকে। আবার আমাদেরকে জানিয়ে আরিয়ানকে তুই বিয়েও করে নিলি। তখন আমি অনেক কষ্ট পেয়েছি। আমি শুধুই একটা সুযোগের অপেক্ষা করছিলাম, আর সেই সুযোগ আমি পেয়েও যাই। তাই আমি ওই দিন মাহফুজ ভাইয়ের সাথে একটা সিম নিয়ে আসি, আর একটা ভুয়া প্রেগনেন্সি রিপোর্ট বানিয়ে সেটার উপরে নাম কেটে দিয়ে রায়হানকে দিয়ে বলি এটা যেন আরিয়ানকে দেয়। তারপর আমি সেই সিম আমার কাজিনের কাছে দিয়ে আসি, আর আমি আরিয়ানের বাসায় লুকিয়ে চলে আসি। যখন দেখলাম আরিয়ান ওয়াশরুমে চলে গেছে, তখন আমি আমার কাজিনকে বলি ফোন দিতে, আর আমি যেটা চেয়েছি সেটাই হয়েছে। কিন্তু আমি যখন জানতে পারি তিশা প্রেগনেন্ট, তখন আমি সত্যি বুঝতে পারি এটা আমার করা উচিত হয়নি। আমি সাহস করে কিছু বলতেও পারছিলাম না। মনের ভিতর ভয় কাজ করছিল, তাই আমি তিশাকে বোঝাতে আসছিলাম। ভাবছিলাম সত্যিটা বলে দেব, আমি তাও বলতে পারিনি। আমাকে তোরা পারলে ক্ষমা করে দিস। তিশা পারলে আমাকে ক্ষমা করে দিস। আরিয়ান খুব ভালো ছেলে। এই কথা বলতেই তৃষা হেলালের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। হেলাল মাথা নিচু করে রইল। তোকে আমি নিজের ভাইয়ের মতো জানতাম, আর তুই এমন করবি ভাবতে পারিনি। পারলে আমায় ক্ষমা করে দিস, আমি সত্যি অনুতপ্ত। আরিয়ান, আমাকে পারলে ক্ষমা করে দিস ভাই। আমি নিজের স্বার্থের জন্য তোদের কষ্ট দিয়েছি। যে নিজের ভুল বুঝতে পারে আর যে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, তাকে ক্ষমা করা যায়। একটা কথা কি জানিস হেলাল, আমি তোকে নিজের বন্ধু না, ভাই মনে করি। সরি আরিয়ান, মাফ করে দিস আমাকে। এই কথা বলে হেলাল চলে গেল। হেলাল যাওয়ার পরেই বাকিরাও চলে গেল। শুধু দাঁড়িয়ে আছে তৃষা আর আরিয়ান। তৃষা এবার আরিয়ানের কাছে এসে বলল, আরিয়ান, সরি, আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার দোষ দিচ্ছি না, তোমার জায়গায় আমি থাকলেও এমন রিয়েক্ট করতাম। বাদ দাও এসব। আমি জানি তুমি আমার উপরে রাগ করে আসছো। এই কথা বলে তৃষা আরিয়ানের পা ধরে ক্ষমা চাইতে যাবে। এমন সময় আরিয়ান তৃষাকে আটকে দিয়ে বলল, তিশা, আমি তোমার উপরে রাগ করিনি। তুমি এখন থেকে নিজের যত্ন নিবা। কি করেছো নিজের অবস্থা? আমাদের সন্তানের কথা তো ভাবতে হবে এবার থেকে। তৃষা কোনো কথা না বলে আরিয়ানকে জড়িয়ে ধরে আরিয়ানও তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর থেকে তাদের সংসার খুব ভালোভাবে চলতে থাকে। আরিয়ান তৃষার অনেক খেয়াল রাখে, সবসময় তৃষার পাশে থাকে। কয়েক মাস পরে তাদের একটা কন্যা সন্তান জন্ম হয়। সন্তান নিয়ে তারা দুজনে খুব খুশি। তারপর থেকে তারা খুব ভালোভাবেই তাদের দিন কাটতে থাকে। দুজন দুজনের পাশে থাকে সব সময়।